সুপ্রভাত সকলকে। অগ্নিবীণা ইনস্টিটিউশনে তোমাদের স্বাগত। প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ে আমরা অলরেডি একটা ব্যাচ শুরু করেছি, তোমরা প্রত্যেকেই জানো। তো সেখানে আজকের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 12। তো সেই অনুযায়ী আমাদের পরপর ক্লাস চলছে। তো দেখো, আমরা আজকে প্রথম যে জিনিসটার বিষয়ে জানবো সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। তো প্রথমে জানবো যে অ্যাপটিটিউড টেস্ট কী অ্যাকচুয়ালি। দেখো, সবার প্রথমে অ্যাপটিটিউড টেস্ট জানার আগে আমাকে জানতে হবে যে অ্যাপটিটিউড মানে কি। বাংলায় বললে প্রবণতা বোঝায়। প্রবণতা কি অ্যাকচুয়ালি? দেখো, প্রবণতা হলো কোনো ব্যক্তির মধ্যে যে সুপ্ত ক্ষমতা থাকে, যার সাহায্যে কোনো ব্যক্তি কোনো কাজ সফল হওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষমতা অর্জন করতে পারে বা কোনো পারদর্শিতা অর্জন করতে পারে, সেই ক্ষমতাকেই বলা হয় অ্যাপটিটিউড। অর্থাৎ এটি ব্যক্তির একটি মানসিক ক্ষমতা। পরিষ্কার করে বললে, কোনো কাজ করতে গেলে আপনি যে ক্ষমতার দ্বারা সেই কাজটি সঠিকভাবে, সহজে, যুক্তিসঙ্গতভাবে সম্পাদন করছেন বা করতে পারছেন, সেই ক্ষমতাকেই পরিমাপ করাকেই বলা হচ্ছে আপনার অ্যাপটিটিউড টেস্ট। অর্থাৎ আপনার প্রবণতাকে পরীক্ষা করে দেখাই হলো অ্যাপটিটিউড টেস্ট। আরও ভেঙে বললে, আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন দুটি বিষয়ই আপনাকে করতে হবে। একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এবার এই কমিউনিকেশন এবং ডেমনস্ট্রেশন কী জিনিস, এই বিষয়গুলো আমাদেরকে আরও একটু ডিটেলসে জানতে হবে। আমরা পরবর্তী যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্ট, এই দুটোর মধ্যে কি পার্থক্য, এই দুটো জিনিস কি এক? দেখো, ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো একটি কাঠামোগত কথোপকথন, যেখানে একজন বা একাধিক প্রশ্নকর্তা প্রশ্ন জিজ্ঞাসা করেন আর অপর ব্যক্তি সেই প্রশ্নের উত্তর দেন। অর্থাৎ সেখানে মূল বিষয় হলো কথোপকথনের মাধ্যমে বিভিন্ন তথ্যের আলোচনা। ইন্টারভিউ মূলত 3 প্রকারের হয়: শিক্ষকতার জন্য ইন্টারভিউ, প্রশাসনিক কাজের জন্য ইন্টারভিউ এবং টেকনিক্যাল বা প্রফেশনাল কাজের জন্য ইন্টারভিউ। প্রশাসনিক কাজ আবার সরকারি সংস্থায় হতে পারে কিংবা বেসরকারি সংস্থায় হতে পারে। এই দুটি ক্ষেত্রে ইন্টারভিউ ধরন আবার আলাদা আলাদা হয়। পার্সোনালিটি টেস্ট বলতে শুধুমাত্র কিছু মৌখিক প্রশ্ন উত্তর বোঝায় না। পার্সোনালিটি টেস্টের দ্বারা শিক্ষার্থীর একাধিক বিষয় যেমন তার নিজ বিষয়ে গভীরতা ও দক্ষতা যাচাই করা হয়, তেমনি তার ধ্যান ধারণা, বাচনভঙ্গি, পোশাক পরিচ্ছদ, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, স্বাধীন চিন্তা ভাবনা, সর্বোপরি তার সার্বিক ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। অপরদিকে পার্সোনালিটি টেস্টে প্রশ্ন করা হয় প্রার্থীর সক্ষমতা বিষয়ে। সে কতটা কাজের প্রতি শ্রদ্ধাশীল, দায়িত্বপূর্ণ, পরিবেশ পরিচিতির উপর দক্ষতা যাচাই করা হয় এবং সর্বোপরি প্রার্থীর জ্ঞান এবং ব্যক্তিত্বের উপর বিশেষ নজর দেওয়া হয়। কিছু কিছু পার্সোনালিটি টেস্ট এ প্রার্থীর মনতত্ত্ব, বডি ল্যাঙ্গুয়েজ এরও পরীক্ষা নেওয়া হয়। সাধারণত 3 ধরনের প্রশ্ন করা হয়ে থাকে: প্রার্থীর নাম, যোগ্যতা, প্রার্থীর বর্তমান কাজ বা শখ বা হবি যেটাকে আমরা বলি, কাজের প্রতি কতটা দায়িত্ববান, সে যে কাজের জন্য পার্সোনালিটি টেস্ট দিতে এসেছে তার জন্য সে কতটা যোগ্য, সেই বিষয়ের উপর প্রশ্ন করা হয়। পার্সোনালিটি টেস্ট প্রার্থীর স্বভাব, জ্ঞানের পরিধি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিক দৃঢ়তা এবং সমস্যা সমাধান করার দক্ষতার উপরেও প্রশ্ন করা হয়। এই দুটি বিষয়ে পরীক্ষা করার সময় তারা দেখবেন যে নিচের কিছু কিছু বা নিম্নের কিছু কিছু বিষয় আপনার প্রবণতা বা অ্যাটিটিউডকে পরিমাপ করতে সাহায্য করে। সেই বিষয়গুলি মেনে চলার নামই হলো অ্যাপটিটিউড টেস্ট। যেমন আপনার কথা বলার ভঙ্গিমা বা বাচন ভঙ্গিমা, কথা বলার স্পষ্টতা, স্পষ্ট শব্দের উচ্চারণ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরী ভাষা, আপনার বিষয় সম্পর্কে কতটা স্পষ্ট বা স্বচ্ছ আপনার কাছে ধারণা আছে,
যুক্তিবোধ, পরিবেশ, সমাজ, রাজনীতি সম্পর্কে আপনি কতটা সচেতন, আপনার উপস্থিত বুদ্ধি, আপনার আগ্রহ, মনোযোগ, অনুরাগ, আপনার উত্তর দেওয়ার টেকনিক, ইন্টারভিউ কক্ষে ঢোকা, চেয়ারে বসা, হাত পা নাড়াচাড়া করা, এসবগুলো লক্ষ্য রাখা, আপনার মুখের ভঙ্গিমা, আপনার কথা বলা, থ্রোয়িং ইত্যাদি। এই বিষয়গুলি টেস্ট করে দেখার নামই হলো অ্যাপটিটিউড টেস্ট। এটা আলাদা করে কোনো বিষয় নয়, আপনার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মধ্যেই লুকিয়ে আছে। তাই অহেতুক এই বিষয়ে বিব্রত হওয়ার কিছু নেই। এরপর আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তার আগে আমরা তোমাদের একটা জিনিস বারবার তোমাদের কাছে কোশ্চেন আসে বা তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয়, মানে বিগত বছরেও বহুবার জিজ্ঞাসা করা হয়েছে পিকক মডেল নিয়ে। তো আমরা পিকক মডেল সম্বন্ধে একটু জানব। প্রয়োজন নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পুরো শিক্ষাবর্ষ জুড়ে শিক্ষার্থীর সার্বিক বিকাশের ধারাবাহিক পর্যবেক্ষণ ও নথিবদ্ধকরণ হয়। তাই নতুন পাঠ্যক্রমে প্রস্তুতিকালীন ও পর্যায়ক্রমিক এই দুই ধরনের মূল্যায়নের ভাবনায় স্থান পেয়েছে। এবার আমরা এক একটা পয়েন্ট করে দেখব যে প্রস্তুতিকালীনটা কিভাবে আসে। তো প্রস্তুতিকালীনে তোমাদের মাথায় রাখতে হবে, বা ফর্মেটিভ বলছি, বা যেটাকে আমরা মূল্যায়ন বলছি, এখানে শ্রেণীকক্ষের ভেতরে ও বাইরে শিখনের সময়ে প্রস্তুতিকালীন মূল্যায়ন, ফর্মেটিভ এভ্যালুয়েশন ঘটবে। এই মূল্যায়নের জন্য 5টি সূচকের ইন্ডিকেটরসের কথা ভাবা হয়েছে। এই সূচকগুলি শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাপকাঠি হিসাবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে এই সূচকগুলি জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005, শিক্ষার অধিকার আইন 2009, নিমিত্তবাদ কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এর ভাবনা ও দর্শনকে মাথায় রেখেই নির্বাচন করা হয়েছে। শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে শিক্ষণের সময় শিক্ষক শিক্ষিকারা এই সূচকের ব্যবহার করবেন। এই সূচকগুলি এর উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে, যাতে পাঠ্যক্রমিক এবং সহপাঠক্রমিক নামে আলাদাও কোনো বিভাজন না থাকে। সূচকের সংখ্যা 5 রাখা হয়েছে, কেননা তা শিক্ষক শিক্ষিকার পক্ষে ব্যবহারের উপযোগী এবং সুবিধাজনক। আর এক একটি সূচক শিক্ষার্থীর বিকাশের একাধিক ক্ষেত্রের সুনির্দিষ্ট প্রতিফলন ঘটায়। তাহলে এই 5টি সূচকগুলি কি কি, যেটা আমাদের নেক্সট পয়েন্ট দেওয়া আছে, এই 5টি সূচকগুলো, এই 5টি সূচক হলো অংশগ্রহণ, যেটাকে আমরা বলছি পার্টিসিপেশন, প্রশ্ন ও অনুসন্ধান, কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপেরিমেন্টেশনস, ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, ইন্টারপ্রিটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, সহানুভূতি ও সহযোগিতা, এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ, অ্যাথেস্টিক অ্যান্ড ক্রিয়েটিভ এক্সপ্রেশনস। নেক্সট পয়েন্টে আমরা দেখব পর্যায়ক্রমিক সামেটিভ বা সামেটিভ মূল্যায়নটা কী জিনিস। দেখো, পর্যায়ক্রমিক বা সামেটিভ মূল্যায়ন কি? নতুন পাঠ্যক্রমে 3বার পর্যায়ক্রমিক মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। প্রথমত এপ্রিলের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে এবং দ্বিতীয়টি জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে। তৃতীয় নভেম্বর শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। বিভিন্ন বিষয়ে লিখিত পদ্ধতিতে পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সেগুলি পরপরভাবে বলছি তোমাদের। প্রশ্নপত্রের মধ্যে ওপেন এন্ডেড কোশ্চেন ফ্রেমিং এর দর্শন যেন কাজ করে। অন্তত মোট প্রশ্নের 1/3 অংশ এই ধরনের মুক্ত চিন্তার চর্চার পরিসর থাকা আবশ্যক। এছাড়াও পূর্ণমানের সঙ্গে সমানুপাতিক বিন্যাসে শিক্ষার্থীরা বিশ্লেষণী ক্ষমতা ও সৃজনশীলতার স্বল্প ও অপেক্ষাকৃত দীর্ঘ পরিসরে লিখিত প্রকাশের যাতে সুযোগ ঘটে, শিক্ষক শিক্ষিকাকে সে বিষয়ে সচেতন থাকতে হবে। শিক্ষার্থীর মধ্যে অর্জিত জ্ঞানের ধারণ ক্ষমতার রিটেনশন লেভেল যেন বৃদ্ধি হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে।
তবে তা যেন কখনোই মুখস্থ বিদ্যাকে প্রশ্রয় না নেয়। বিভিন্ন প্রস্তুতিকালীন এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন শিক্ষার্থীদের চিহ্নিত দুর্বলতাকে গঠনমূলক প্রক্রিয়ায় প্রতিকার করতে হবে। প্রথম পর্যায়ে অর্জিত সামর্থ্যগুলির প্রয়োগের পরিসর থাকবে দ্বিতীয় পর্যায়ে। একইভাবে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে অর্জিত সামর্থ্যগুলির প্রয়োগের পরিসর যেন তৃতীয় পর্যায়েও থাকে। 2014 শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থীদের সহজ পাঠ ছাড়া, যেহেতু আমার বই নামক একটি সম্বলিত বই পাঠ্য, তাই পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রেও পৃথক বিষয় বিভাজন না করে শিক্ষার্থীর বিভিন্ন দক্ষতার বিকাশেরই মূল্যায়ন করার ব্যবস্থা করা হয়েছে। মনে রাখতে হবে, প্রস্তুতিকালীন ফর্মেটিভ ও পর্যায়ক্রমিক সামেটিভ এই দুই ধরনের মূল্যায়নের মধ্যে দৃষ্টিভঙ্গিগত তফাৎ থাকলেও তা একে অপরের পরিপূরক। প্রস্তুতিকালীন মূল্যায়ন ডায়াগনস্টিক, পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে তা জাজমেন্টাল। তাই এই দুই ধরনের মূল্যায়নে প্রাপ্ত গ্রেড বা নম্বরকে যোগের মাধ্যমে একত্রিত করা অবৈজ্ঞানিক। সেই জন্য রিপোর্ট কার্ডে প্রস্তুতিকালীন ফর্মেটিভ ক্ষেত্রে শুধুমাত্র মান নম্বর, পর্যায়ক্রমিক সামেটিভ ক্ষেত্রে মান বা নাম্বার, পরিমাপক গ্রেড উভয়ই ব্যবহার ঘটবে। শিক্ষার্থীর জীবনের প্রারম্ভিক শ্রেণীগুলিতে প্রস্তুতিকালীন মূল্যায়নকে পর্যায়ক্রমিক মূল্যায়নের থেকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তারপর ধীরে ধীরে পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্ব বেড়েছে, যাতে শিক্ষার্থীর মাধ্যমিক স্তরের জন্য উপযুক্ত প্রস্তুতির সুযোগ পায় এবং শিক্ষার্থীরা নিজেও যাতে নিজের বিকাশ সম্বন্ধে স্পষ্ট ও স্বচ্ছ ধারণা করতে পারে। সেজন্য মূল্যায়নের রিপোর্ট কার্ডে সুনির্দিষ্ট নির্দেশিকা ও পরিমাপক গ্রেড দেওয়া হয়েছে। আশা করছি তোমরা পিকক মডেলটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা কিছু কোয়েশ্চেন নিয়ে নিই, গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন। তোমাদেরকে প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের জন্য 10টাই কোয়েশ্চেন রাখা হয়েছে, যাতে তোমরা ইজিলিভাবে সমস্ত কোয়েশ্চেন বুঝতে পারো। প্রথম খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে আপনি কেন শিক্ষক হতে চান। দেখো, এই কোয়েশ্চেনটা একদম বারবার পরীক্ষায় এসেছে এবং প্রত্যেকবারেই জিজ্ঞেস করা হয়। দেখো, এর উত্তরে তোমাকে যেটা বলতে হবে, প্রত্যেক মানুষই চায় নিজেকে সঠিক সুস্থভাবে স্বমহিমায় প্রতিষ্ঠা করতে এবং আর্থিকভাবে নিরাপত্তা পেতে। শিক্ষকতা পেশাটা আমার দৃষ্টিতে তেমনই। এখানে সমাজের বৃহৎ স্বার্থে কাজ করা যায়। সুচিন্তা ও চেষ্টা থাকলে সমাজের জন্য, দেশের জন্য মহৎ কল্যাণকর কাজ করা এবং সুস্থ পরিকল্পিত সমাজ গঠন করা যায়। পাশাপাশি আর্থিকভাবে কিছুটা নিরাপত্তাও পাওয়া যায়। আলটিমেট দেখো, সবার গোল কিন্তু এটাই, কিন্তু তোমাকে এই পয়েন্টগুলোকে কিন্তু বলতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। কিন্তু তুমি যদি প্রথমে এটাকে বলে দাও, সেটাও কিন্তু খুব একটা ঠিক না। বেশ, যে কোনো দিবস পালনের গুরুত্ব কী? যেমন স্কুলে দেখো, তোমরা যখন স্কুলে পড়তে বিভিন্ন রকম তোমাদের দিবস পালন করা হতো বা এখনও পর্যন্ত স্কুলে হয়, সেই দিবস পালন করা গুরুত্বপূর্ণ কেন? এটাও একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, বিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে দিবসগুলি পালন করা হয়, সেই দিবসগুলোর মধ্যে কিছু দিবসের প্রাতিষ্ঠানিক গুরুত্ব আছে, কিছু দিবসের আন্তর্জাতিক গুরুত্ব আছে, কিছু দিবসের আবার তোমার ঐতিহাসিক গুরুত্ব আছে। আর সেই গুরুত্ব সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বোঝানোর জন্য এবং তার পরম্পরা ধরে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দিবস পালন করা হয়ে থাকে। বিদ্যালয়েরও একই কারণে বিশেষত শিক্ষার্থীদের বিভিন্ন দিবসের স্বাধীনতা, প্রজাতন্ত্র দিবস, পরিবেশ দিবসের গুরুত্ব বোঝানোর জন্য এই দিবসগুলি পালন করে হয়ে থাকে। তোমাদের কী কী গুরুত্বপূর্ণ দিবস রয়েছে সেই সংক্রান্ত আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা একটু দেখে নিও। এটাও কিন্তু একটা সিচুয়েশনাল বেসড কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা অনেকেই এর উত্তর কিন্তু দিতে পারে না। তো দেখো, সেটা হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেমন MA BEd থাকা সত্ত্বেও আপনি কেন এই চাকরিতে আবেদন করলেন বা কেন করলেন? আপনি এই চাকরি করবেন তো, বা আরও এই টাইপের কিছু কোশ্চেন হতে পারে।
দেখো এটার আমি উত্তর খুব একটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। দেখো এর উত্তর ঠিক তোমার এরকম হওয়া উচিত বলে আমি মনে করি যে দেখুন স্যার, আমি একজন শিক্ষিত বেকার যুবক, শিক্ষকের চাকরি থেকে ডাব্লিউবিসিএস সহ সব পরীক্ষায় আবেদন করেছি এবং পরীক্ষা দিচ্ছি, সব পরীক্ষায় সফল হতে পারিনি। তবে সৎভাবে বেঁচে থাকার জন্য চাই যে কোনো একটা চাকরি। এবার তোমাকে এখান থেকে বিভিন্ন কাউন্টার কোশ্চেন হতে পারে। দেখো সেখানে মোটামুটি একটা প্রবাবেল উত্তর করা আছে যে প্রত্যেক মানুষেরই উন্নত পেশার সুযোগ গ্রহণে উৎসুক, তাই আরও ভালো চাকরি পেলে আমি সেখানে চলে যাব ঠিকই। তবে এই পদটি খালি যদি হয় তখন অন্য অনেক বেকার ছেলে এই চাকরির জন্য অবশ্যই সুযোগ পাবে, তাতে খুব একটা ক্ষতি হবে না। মানে কাউন্টার কোশ্চেন বুঝতে পারছো, আমি একবারেই উত্তর করে দিয়েছি কাউন্টার কোশ্চেনের, যে এখান থেকে ফার্দার কোশ্চেন হবে সেটা ভেবেই আমি করে নিয়েছি। দ্বিতীয় প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই চাকরিতে আপনি নিজেকে কতটা যোগ্য বলে মনে করেন? বা আপনার কাছে এই কোশ্চেনটা হতে পারে তোমার কাছে, যে আপনি কি নিজেকে যোগ্য বলে মনে করছেন এটার জন্য, বা আপনাকে কেন নেব? এই টাইপের যে কোশ্চেনগুলো, আমি অলরেডি কিছু কোশ্চেন আলোচনা করেছি, আবার এটা তোমাদের জন্য করে দিচ্ছি। দেখো এখানে তোমাকে যেভাবে উত্তরটা সাজাতে হবে, যে দেখুন স্যার, যে যোগ্যতা অযোগ্যতার প্রমাণ কাজের মাধ্যমেই প্রকাশ পায়। আমি এই চাকরি করব বলে মানসিকভাবে প্রস্তুত করে নিজেকে রেখেছি, মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েছি বা করেছি। তাই স্যার বা ম্যাডাম, আমি আমার কাজ দায়িত্ব যত্ন সহকারে পালন করব এবং করতে পারবো বলে আমি নিজের উপর বিশ্বাস আছে বা নিজের উপর আমি বিশ্বাস করি। এটা বললেই তুমি সহজভাবে উত্তর দিতে পারবে। এবার কিছু গুরুত্বপূর্ণ আমাদের যাদের বিষয় বাংলা আছে বা বাংলা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য আলোচনা করেছি। দেখো প্রথম বাংলার যে প্রশ্নটা আমাদের নেওয়া হয়েছে, যে বাচ্চাদের তালবস্য, দন্ত মূর্ধন্য ষ আর দন্ত স, এই তিনটে শয়ের ব্যবহার কিভাবে শেখাবে? দেখো মুখের ভাষার বানান প্রচ্ছন্ন থাকে, আর এই উচ্চারণজনিত ত্রুটির জন্য বাংলা ভাষায় তিনটি স, তালবস্য, মূর্ধন্য ষ আর দন্ত স, এর সঠিক ব্যবহার নিয়ে বাচ্চাদের মধ্যে শিখন ত্রুটি সৃষ্টি হয়। এই ত্রুটি দূর করার জন্য শব্দের মধ্যে দিয়ে বিভিন্ন বর্ণের সঙ্গে বাচ্চাদের পরিচয় ঘটানো যেতে পারে। বিভিন্ন মানে এই যে তিনটের মধ্যে ব্যবহারের বিভিন্ন ত্রুটি থাকতে পারে, তার বাচ্চাদের ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তুমি ডিফারেন্ট শব্দের ব্যবহার দেখাবে। এক্ষেত্রে যেমন কিছু শব্দ তুমি বোর্ডে লেখা বোঝাবে, শস্য, পরিষ্কার, কোন শটা ব্যবহার হচ্ছে, সব একটা তালবস্য বা সব, দন্ত সব একটা সব আর তালবস্য একটা সব। এই ধরনের সেট ব্যবহার করে আমি বাচ্চাদের তালবস্য, মূর্ধন্য ষ এবং দন্ত স-এর ব্যবহার শিক্ষা দিতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি তোমাদের জন্য, এটা মক ইন্টারভিউয়ে প্রায় একটা আসা প্রশ্ন এবং প্রতিবারেই আসে, এবং এটাও আমাদের যে ডেমনস্ট্রেশন মক আমাদের এখানে নেওয়া হচ্ছে সেখানেও আমি ছেলে মেয়েদেরকে কিন্তু এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করেছি, যে কয়েসে কী এবং কয় দীর্ঘি কী, এই এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই দুটো কি এক, বা কীভাবে এভাবে লেখা হয়েছে। দেখো যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব হয় বা দেওয়া যায়, সেই প্রশ্নই কয়েসি কী ব্যবহার হয়। আর যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, অর্থাৎ একটু বিস্তারিতভাবে বলতে হয়, সেক্ষেত্রে কয়ে দীর্ঘি কী ব্যবহার করতে হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে তোমার বাবার নাম কি শামসুদ্দিন? এক্ষেত্রে উত্তর হ্যাঁ বা না হবে, তখন তার জন্য কয়েসে কি প্রশ্নবোধক অব্যয় ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে তুমি কি বই পড়ছো, কয় দীর্ঘি কি, এক্ষেত্রে প্রশ্নের উত্তর সুতরাং হ্যাঁ বা নাতে দিতে হবে, এর মধ্যে সীমাবদ্ধ নেই, বা সরি একটু ভুল বললাম, অন্যদিকে তুমি কি বই পড়ছো এক্ষেত্রে, তো সেই জন্যই এই প্রশ্নবোধক হিসাবে অব্যয় ব্যবহৃত কয় দীর্ঘি কী হয়। কিভাবে ভুল বলা যায়? এই শব্দগুলি প্রশ্নসূচক হ্যাঁ বা না শব্দে অঙ্গভঙ্গিতে দেওয়া যায় না, মানে কিছু প্রশ্নবোধক সেগুলোতে কয় দীর্ঘি কী ব্যবহৃত হয়। যেমন তুমি কোনো প্রশ্ন এক্সপ্লেনেশন করে যেটা বলতে হবে, সেটা তোমাকে কয় দীর্ঘি কী বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করছি। বেশ, নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশু শিক্ষার্থীদের স্বরবর্ণের ও ব্যঞ্জন বর্ণের ধারণা কিভাবে দেবেন?
শিশু শিক্ষার্থীদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। দেখো, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ছেলেমেয়েদেরকে বোঝাতে গেলে তোমাকে প্রথমত বলে রাখি যে প্রথমত শিশুদের ধ্বনি ও বর্ণ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে রাখতে হবে। এখানে দুবার প্রাথমিক কথাটা লেখা হয়ে গেছে, দিয়ে রাখতে হবে। তারপর শিশুকে অ আ এই ধরনের কিছু সঠিকভাবে উচ্চারণ করাতে হবে। তারপর ক খ উচ্চারণ করাতে হবে এবং ধ্বনিগুলি সঠিকভাবে উচ্চারিত করতে পারছে কিনা বা করানো হচ্ছে কিনা সেটা দেখতে হবে এবং তাদেরকে তাদের সেই অ আর ক, মানে যেমন যে দুটো উদাহরণ তুমি দিলে সেই দুটোর উদাহরণের তাদেরকে পার্থক্য বোঝাতে হবে। যেমন ধরো এখানে বা তুমি সেগুলো ছেলেমেয়েদের কাছ থেকে জানতে চাইবে, যেমন উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হওয়ার সময় এখানে ধ্বনির কোনো সাহায্য নিতে হচ্ছে না, ফলে এই ধ্বনিগুলো হচ্ছে স্বরধ্বনি এবং এই ধ্বনিগুলির প্রতি লিখিত রূপই হলো স্বরবর্ণ। এই ধ্বনিগুলির লিখিত রূপকেই আমরা স্বরবর্ণ বলছি। আবার যখন আমরা ক উচ্চারণ করছি, দেখো কয়ের সঙ্গে একটা চলে আসছে, ক্ষয়ের সঙ্গে একটা চলে আসছে, এই উচ্চারিত যে লিখিত রূপ রয়েছে ধ্বনিগুলির, এইগুলো ধ্বনিগুলিকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। এইভাবেই ধ্বনিগুলির আমরা ব্যবহৃত লিখিত রূপকেই ব্যঞ্জন বর্ণ বলছি। এইভাবেই বাচ্চাদেরকে আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ধারণা দিতে পারব। পরবর্তী কোশ্চেন, যে শিশু শিক্ষার্থীদের মূর্ধন্য, এটা এখানে লেখাটা মিস্টেক হয়ে গেছে, লেখা হয়নি, মূর্ধন্য হবে, মূর্ধন্য এবং দন্তন্য, এই দুটো বর্ণের মধ্যে পার্থক্য কিভাবে বাচ্চাদের শেখাবেন। দেখো, শিশুদের ট থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণগুলি সঠিকভাবে উচ্চারণ করতে বলবো। প্রথমে তুমি তাদের করতে বলবে ট থেকে মূর্ধন্য পর্যন্ত। তারপর বলবো যে এই বর্ণগুলি উচ্চারণ করার সময় জিভের আগাটা কোথায় গিয়ে ঠেকছে। ছাত্রছাত্রীরা বলবে ঠিক তালুর কাছে ঠেকছে। তখন আমি বলবো তালুর কাছে যে অংশটাতে জিভে ঠেকছে তাকে বলা হয় মূর্ধা। সেই জন্য ট, ঠ, ড, মূর্ধন্য এই পাঁচটিকে বলা হয়, বর্ণকে বলা হয় মূর্ধন্য বর্ণ। এরপর আবার শিশুদের বলবো যে তোমরা ত থেকে দন্তন্য পর্যন্ত উচ্চারণ করো। এরপর এই বর্ণগুলি উচ্চারণ করার সময় ছাত্ররা আবার বলবে যে জিভের আগা কোথায় ঠেকেছে, তুমি জিজ্ঞাসা করবে, তারা বলবে যে ঠিক সামনের দাঁতে ঠেকছে। যখনই তুমি ট উচ্চারণ করছো জিভটা সামনের দাঁতে ঠেকছে, ঠ উচ্চারণ করলে জিভটা সামনের দাঁতে ঠেকছে। তো ত থেকে দন্তন্য পর্যন্ত। তখন এই যে দাঁতের আর একটা নাম কি বলতে হবে, দন্ত। তখন এই বর্ণগুলোকে বলা হচ্ছে দন্ত বর্ণ বা এই পাঁচটা বর্ণকে। কি পাঁচটা বর্ণ? ত, থ, দ, ধ, দন্তন্য। এই পাঁচটাকে বলা হচ্ছে দন্তন্য বর্ণ। পরবর্তী প্রশ্ন, যে বাচ্চাদের তুমি সন্ধি কিভাবে শেখাবে। দেখো, এই পিরিয়ডে বাচ্চাদেরকে সন্ধি শেখানো সত্যিই একটু ডিফিকাল্টিস। তো আমি উত্তরটা তোমাদের জন্য করেছি যে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, এটা আমরা সকলেই জানি। কিন্তু একজন শিক্ষার্থীর এই বিষয়টি বললে সে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে না, কারণ শিশুর বর্ণ কাকে বলে বা ধ্বনি কাকে বলে এত কিছু এই সময়ের মধ্যে সঠিকভাবে শেখানো সম্ভব নয়। তাই বিষয়টি কিছু উদাহরণ দিয়ে তোমাকে শেখাতে হবে। এভাবে যেমন বিদ্যালয় শব্দের মধ্যে সন্ধি বিচ্ছেদ করে দেখাবো, বিদ্যা যুক্ত আলয়, এই বিচ্ছেদ হলো সন্ধি। যেহেতু এক্ষেত্রে শিশু শিক্ষার্থীদের কথা বলা হচ্ছে, তাই সন্ধির যে অনেক নিয়ম আছে সেটা শেখানো সম্ভব নয়। তাই এক্ষেত্রে একটু বড় হলেই তবেই শিখতে পারবে, তবে সাধারণ কিছু উদাহরণ দিয়ে শেখানো যেতে পারে। আজকের সেশনের তোমাদের লাস্ট কোশ্চেন্স, যে ভাষা ও বচনের মধ্যে দুটো পার্থক্য, খুব ছোট মাইনর পার্থক্য। যেমন ধরো ভাষা ও বচনের মধ্যে পার্থক্য। প্রতীক রূপে ব্যবহৃত যোগাযোগের অন্যতম মাধ্যম হলো ভাষা। অপরদিকে ভাষা ব্যবহারের ক্ষমতাকে বলা হয় বাচন। এটা তোমাদের হবে বাচন, এটা বচন না, এটা মিস্টেক আছে একটু। নির্দিষ্ট বয়সে ভাষা বোঝার ক্ষমতা বাচন বা ভাষা ব্যবহারের ক্ষমতা চেয়ে অধিক হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করছি সমস্ত ক্লাসটা বোঝা গেছে। জয় হিন্দ।